আমার বড় ভাই আপনার বোনের বাসায় ছিলেন পাগল ওই বেলি রোডে মহিলা সমিতির সামনে। আচ্ছা আচ্ছা আপনার ভাইয়ের বাসায় ভালো স্যার কামাল বক সাকি সাহেব মার্কা লোকজন নমিনেশন না পায় চিন্তা আপনারা করেন আমাদের কি বাঁচাতে না মনে হয় তার আর পাওয়ার কোনো সময় নাই আমাদের কি বাঁচাতে হবে কারণ উনি আমাদের কন্ট্রোল করে দেশব্যাপী একই অবস্থা। তাছাড়া আমি বলে দেবো সরাসরি আপনাকে বলে দেওয়ার জন্য কে কুমিল্লা বাদলের পেলে এগুলো একটা ফটো পলিটিক্যাল কোনো ইয়ে করে আমাদের নমিনেশন দেন স্যার আমরা বিজনেস করতে পারবো আমাদের লোক আমরা আমরা হচ্ছে সবথেকে আপনার যে আরো কোনো জয় যখন আমাদের অ্যাক্টিভিটিতে তখন সব থেকে হাত আমাদের স্যার কোটি কোটি ডলার থেকে কেনা যাবে আমরা আদর্শিত হবে একজন জয়েন করলো ব্যাগের মধ্যে ব্যাগটা গেল শেষ ব্যাগটা ব্যাগের মধ্যে স্যার ও বঙ্গবন্ধুকে বাঁচা রাখছে এবং আমাদেরকে বাঁচা রাখছে গ্রাম বাংলা কর্মীরা। তবে স্যার সবচেয়ে বড় দুঃখের ব্যাপার যেটা যে বঙ্গবন্ধুকে যারা পণ্য করতে চায় বসেন যারা কোনো অসুবিধা নেই আপনারা সতর্ক থাকলে আপনারা মারা যাবেন সব জায়গায় কিছু সুবিধাবাদী লোক তো সব জায়গায় থাকে ও আমরা চা খাবো সুবিধাবাদী লোক তো সব জায়গায় সংযমে থাকে আপনারা ঠিক থাকলে তবে আমরা আশাবাদী আমরা ফ্রাস্ট্রেটেড আমিও খুব আশাবাদী অ্যাকচুয়ালি আমি যে বলছিলেন যে না আমাদের মানে এখন তো একটা আশাবাদ কিছুটা আমাদের স্বাভাবিকভাবে সৃষ্টি হওয়া উচিত আর চেষ্টা করা উচিত কেন 1 বছর আগেকার অবস্থা যে চিন্তা করা সবাই বলছে না এই সাত টিকে গেল 5 বছর থেকে গেল কি হবে কিছুই হবে না আর আসলে সে যদি টিকে যেত তো আমার ঠিক কিছুই করা ছিল না কারণ টাকা আর অস্ত্র দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। সবচেয়ে বড় ব্যাপার হলো স্যার মানে নির্বাচনোত্তর ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন ঘটনা পত্রিকায় পড়ে ভাবছিলাম যে আমরা আরেকজনকে হারাবো। আজকে আপনার সাথে আলাপ করে আমাদের ভালো লাগবে। আমার বিশ্বাস হলো যে আমরা আরেকজন অন্তত বিজ্ঞ লোককে হারাবো না। আমাদের সকলে মিলে একটা কাজ করার পরিবেশ আনতে হবে আরো পরিবেশকে উন্নত করতে হবে সবাই যেন দেশকে যতটুকু দেওয়ার ক্ষমতা আছে দিতে পারে দেওয়ার জন্য এত আগ্রহ আছে সকলেই দিতে চায় দেশে বিদেশে কিন্তু ওই স্বৈরতন্ত্র থাকলে সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশন ছিল দিতে চাইলেও দেওয়ার সুযোগ ছিল যত বদমাইশ বাজে লোক তারাই সব সামনে এসে সব কিছু দখল করে মানে ভালো লোকের কোনো দেওয়া করারই কোনো স্কোপ ছিল ভালো লোককে যদি 2-1জনকে টানতো তাদেরকে নষ্ট করে দিত। স্যার আপনি বললেন যে আমরা তো বারবার সুযোগ পেয়েছি এবারও আমরা আবার সুযোগ পেয়েছি তো এই সুযোগ যেন আমরা না না এটা এটা সুযোগ যা উদ্বেগ যা মানে চিন্তা এইটা আবার হারালে মানুষ আবার সুযোগ পেয়েছি পৃথিবীর সব থেকে দরিদ্রতম দেশের এবং যে দেশে 80% অশিক্ষিত সে দেশে একটা গণতন্ত্রের পরীক্ষা ধরে কিন্তু একটা কঠিন ব্যাপার এই পরীক্ষা ধরে না রাখতে পারি আমরা আমাদের নেতারা তাই না আমরা তো আমরা 100 যেটা আপনারা বলছেন যে ছাত্র সমাজকে ঠিক রাখতে হবে ছাত্র বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেখান থেকে অস্ত্র মানে বের করতে হবে সম্ভব হবে কখনো এটা তো আপনার সঙ্গে আমার আমি নিজেও বুঝি না আমি তো 7-8 বছর শিক্ষকতা করেছি তখন তো সাদা নীল গোলাপি ছিল না সরকার ঘেঁষা ছিল অন্যরা ছিল এই দুই ভাগে মোটামুটি কিছু লোক ছিল তখনকার সুবিধাবাদী যে মানে তখনকার আয়ুব খানের মানে সঙ্গে লাইন রাখতো কিন্তু ওসমান গনি গোলাম আহমেদ চৌধুরী কিছু চেনা মুখ ছিল আর বাকি কেউ পলিটিক্স করতো না যারা মানে করতো মানে তারা করতো আর কি অর্থাৎ এইভাবে ছিল না যে এইরকম গ্রুপিং আর গ্রুপিং খারাপ জিনিস না কিন্তু যদি মানে এই যে আজকে অস্ত্রমুক্ত করতে হলে সবাইকে তো এক জায়গায় আসতে হবে তাই না শিক্ষকরাও আজকে খুব মানে অসহায় বোধ করে যে আমরা পাচ্ছি না কিন্তু সাদা নীল হয় কি সাদা নীল পিঙ্ক যেটা হয়েছে সেটা কিন্তু 73 অধ্যাদেশের পরে মানে অধ্যাদেশটাকে ধরে রাখার জন্যই গ্রুপিং এত আনফরচুনেট কেন এই অধ্যাদেশ তো আমাদের একটা আন্দোলন মুক্তিযুদ্ধের একটা মানে অবদান হিসাবে এসছে আমি ল মিনিস্টার ছিলাম সব শিক্ষকরা আমি তো নিজেও শিক্ষক ছিলাম তার আগে
হাবিবুল্লাহ সাহেব, রাজ্জাক সাহেব, সরওয়ার মুর্শিদ সাহেব, মানে যারা আন্দোলনরত তখন শিক্ষকদের নেতৃত্ব দিয়েছেন, সবাই এসে বলছেন এটা আমরা করে দিয়েছি। আমি তখন তো নিউ ল মিনিস্টার, আমি বলছি এর কমা আমরা বদলাবো না। ক্যাবিনেটও ওনারা বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন যে না এটা একটু খুব বেশি হয়ে যাচ্ছে না, মানে এই যে ইলেকশন দেখলাম এরা সবাই মিলে, এরা তো মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুদ্ধ শুরু হলো, তারা সবাই একমত হয়ে এটা দিয়েছে, এটা আমরা আবার এটার উপরে আমরা কি করবো, এটা পাশ করে দিই। এইভাবে আমরা পাশ করেছি ইউনিভার্সিটি অর্ডিন্যান্স। আর এখন সেই ইউনিভার্সিটি অর্ডিন্যান্স হয়ে গেছে আমাদের এইসবের কারণ কি বলছে এখন সরওয়ার মুর্শিদ সাহেবের এই বলে, উনি লিখছেন এর উপরে যে না এটা হয়তো আমাদেরই তখন এটা আমরা বুঝতে পারিনি, যেখানে নির্বাচন পদ্ধতি শুরু করলে এই নির্বাচনের প্রতিযোগিতাকে কেন্দ্র করে সাংঘাতিকভাবে দলাদলি হবে, যে দলাদলি অনেক সব কিছু জিনিসকে বিসর্জন দিয়ে এটার মধ্যেই চলে যাবে, উইচ ইজ এ পিটি। ইলেকশনের জন্য হোক, কিন্তু এতগুলো আছে যেখানে সবাইকে এক জায়গায় আসা, এবং আন্দোলনের সময় অবশ্য সবাই এক জায়গায় এসেও ছিল, মানে মূল আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে একটা প্রবলেম হয় না, হয়নিও, এবারও হয়নি মূল আন্দোলনে। কিন্তু এখন যে অস্ত্রমুক্ত করার ব্যাপার, আমি তো মনে করি যে এই নেক্সট কাজ আমাদের এটাই হবে, যদি দেখি যে এটা হচ্ছে না, তখন আন্দোলন যেভাবে আমরা নেমেছিলাম সবাই দলমত নির্বিশেষে সব শিক্ষক, পেশাজীবী, রাজনৈতিক দল, যাতে সরকারি দলও বাধ্য হয় যে এখানে অস্ত্রমুক্ত করা। যেমন পুলিশ তো বলেছে, পুলিশের হায়ার অফিসারদের সঙ্গে কথা বলছে, বলছে না 40 জনকে তো আমরা ওখান থেকে উদ্ধার করতে পারলে সব বন্ধ হবে। বিভিন্ন দল, আমার কিন্তু স্যার সরকারি দলের তো বেশি, কিন্তু অন্য দলের 2-4টা। স্যার আমার ধারণা কিন্তু আরো, কারণ আমি 84 থেকে 87 পর্যন্ত আমি সক্রিয়ভাবে ইউনিভার্সিটি ছিলাম, এবং সক্রিয়ভাবে মানে ইউনিভার্সিটি সাদানির বিরুদ্ধে আমি অনেক কাছ থেকে দেখেছি। আমি ওই সময় যা দেখেছি, এই অভিনিরুদের মতো 8-10টা ছেলেকে যদি ধরে নেওয়া হতো তাহলে বিশ্ববিদ্যালয়ের কোনো পরিবেশ সবসময় মূল তো 8-10 জনই হয়, তাদের একদম মানে ওই সহায়ক শক্তি হলো 30-40। এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সকে সবাই সরকারও মানে মুখে মুখে বলে যে অস্ত্রমুক্ত করো, সবাই মুখে মুখে বলে, কিন্তু এটা তো সবাই বোঝে সরকার চাইলে কেন পারবে না স্যার, সরকার করে না, মানে চাইলে এটা প্রশ্ন যে সরকার তো নিশ্চয় অভিনিরুকে ধরতে চাইবে, যেহেতু তারা ফ্লোর ক্রস করেছে, আর স্টেটমেন্টও দিয়েছে মানে পত্রিকায় না কোথায়, খালেদা জিয়া বলেছে 48 ঘন্টার মধ্যে ধরো, তারপরে ধরা হচ্ছে। এটা থেকে আমরা কি বুঝবো যে সে বলার জন্য বলছি, অভিনিরু লোককে তো ধরার জন্য অন্তত সরকার তো আগ্রহ হওয়ার কথা। আমি নিজেও বুঝি না, কারণ আমি একটা জিনিস আপনি যদি করেন, আসলে পুলিশ কি এতই নিষ্ক্রিয় যে তারা এই খেলাটা যদি এই জন্য খেলা হয় যে অভিনয়ের ওই ফ্লোরে আশ্রয় নেয়, সরকার বলতে পারবে যে ওরাই আশ্রয় নেয়। এটা ধরতে পারছি খুব ম্যাকিয়াভেলিয়ান একটা আমাদের জন্য বলছে ধরো, কিন্তু ধরতে দিচ্ছে না, আওয়ামী লীগকে দোষারোপ করার জন্য। আর আরেকটা জিনিস, 73 অধ্যাদেশ পুলিশকে হলের ভিতরে ইউনিভার্সিটিতে ঢুকতে দেয় না সত্য, কিন্তু আমার অভিজ্ঞতা আমি বলি, এইসব গুন্ডারা হলের ভিতরে আপনার প্রতি 5 দিনে 1 ঘন্টা থাকে, আর বাকি সমস্ত সময় তারা হলের বাইরে থাকে, ইউনিভার্সিটি এলাকার বাইরে থাকে। সেখানে কেন ধরে? এক্স্যাক্টলি, আমি এইটা তো আমার নিজের বুঝতে অসুবিধা হয় যে পুলিশ কেন এত এইসব ব্যাপারে নিষ্ক্রিয়। কেন সবাই জানে তো কে কার কাছে, ছেলেরাই এসে আমাদেরকে বলে অমুক রুমে, অমুক নম্বর রুমে, অমুক রুমের কাছে আছে। আমাদেরকে যখন বলে তো পুলিশ ইত্যাদি জানা, টিচার শিক্ষকরা তো অবশ্যই জানে। ইচ্ছে করলে 1 ঘন্টার মধ্যে আমাদের ইতিহাসে স্যার প্রমাণ হয়েছে এ পর্যন্ত, এই যে বর্তমান প্রশাসন অবস্থায় পাকিস্তান আমলের প্রশাসন যন্ত্র আমরা ওইভাবে ব্যবহার আসছে পর্যন্ত, প্রশাসন যন্ত্র কিছু পরিবর্তন হয়, ব্যক্তি পরিবর্তন হয়। এই প্রশাসন যন্ত্র যদি যতক্ষণ পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কেমনে পরিবর্তন হবে? পুলিশ কখন কিছু করবে না স্যার। এই প্রশাসন যন্ত্র তো আমরা 3 বছর আমরা যখন ক্ষমতা ছিলাম আমরা নাইম ভাই, হ্যাঁ ব্যাটারি শেষ হয়ে আমরাই শেষ হয়ে স্যার গেলাম। তখন না পারার পিছনে কি কারণ হয়েছে? আছে না স্টেট আমরা আওয়ামী লীগ আমি বলি, এগুলো এই কমিশন হয়েছে, সব মিনিস্ট্রিকে আপনি অর্ডার দেন, ফাইলগুলো পাঠান, একটা ফাইল আসে না, স্পিড বোর্ডের ফাইল আসে না। প্রথম আমাকে মিনিস্ট্রি থেকে কেউ ফটোকপি দিয়ে পাস করে দিয়েছে, কেন দেশপ্রেমিক লোক তো সব মিনিস্ট্রিতে আছে, নিচের দিকে বেশি আছে, অর্থাৎ আমরা পেয়ে যাই, তো আমাকে ফুল ফটোকপি করে দিয়ে দিয়েছে। হরিপুরে আমার কাছে ফুল ফাইল ফটোকপি দিয়ে দিয়েছে। অস্থায়ী সরকার যখন এসছে, আমি
রাষ্ট্রপতিকে বলেছি দেখেন ফাইল তো আমার কাছে আছে, কিন্তু আমি চাই এখন অফিসিয়ালি আমাদেরকে এটা দেখতে দেন। তখন আমার অফিসিয়ালি, তারপরে ওই অ্যাডভাইজার ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, উনি অর্ডার দিয়েছেন আমার সামনে, 5 দিন ফাইল আসে না। 3 বার আমি ওনাকে ফোন করবো, দেখেন আপনার সেক্রেটারি তো নন কোঅপারেট করছে। তখন অর্ডার দিয়েছে এক্ষুনি এই মুহূর্তে দিয়ে আসো, তখন আমি পেয়েছি, ফটোকপি করে আমি রেখে নিয়েছি, ফেরত দিয়েছি। এইভাবে আদায় করতে হয়েছে ইনফরমেশন। আমি যখন দেখেছিলাম স্যার তখন প্রায় 100 কোটি টাকার মতো ক্লেম কার্ড। এই স্পিড বোটের কেস, এগুলো তো আমরা টেনে 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 ফ্যাক্ট বার করছি, কেউ কিন্তু সার কারখানা আমরা তো সব কেউ cooperate সব করে। ডকুমেন্ট পাঠাই দিই সব সময় স্যার, তো যাই পুলিশ বলো, স্টেটমেন্ট নেন। আফটার অল আমরা রিপোর্ট দিলে তো পুলিশ যে স্টেটমেন্ট নেবে, সাক্ষীর স্টেটমেন্ট নেয় না। কার? এখন ডিরেক্টর জেনারেল অ্যান্টি কারাপশনকে তাড়ানো হয়েছে। কেন আমি প্রেসিডেন্টকে এদেরকে বলেছি যে আমরা তো খেটে যাচ্ছি, আমির হক বেচারা তো মানে শরীর উপরে সাংঘাতিক অত্যাচার করে কাজ চালিয়ে যাচ্ছে। সে ইনভেস্টিগেটিং অফিসারের কাজ করে, সে যে এভিডেন্স বার করে, যেটা তার কাজ না, সেটা পুলিশের কাজ। আপনার পুলিশ কিছু করে না। এখন ডাইরেক্টর জেনারেল অ্যান্টি কারাপশনকে সরানো হয়েছে, কিন্তু লোক পাওয়া যাচ্ছে না। এই যে অবাক কাণ্ড, আমাকে উনি প্রেসিডেন্টও বললেন, প্রাইম মিনিস্টার ইনডাইরেক্টলি বলছেন যে কাকে করা যায়, বলেন আপনারা। অ্যাটর্নি জেনারেলকে বলেন আপনারা যে একজন সৎ ইফেক্টিভ লোক। দেখুন আমরা খুঁজে বেড়াচ্ছি যে এরকম সৎ ইফেক্টিভ লোক কাকে পাওয়া যায়। এই স্টেট এবার প্রধানমন্ত্রীকে বলে এই ব্যবস্থা চেঞ্জ করেন, তার লোক তো না এটা তো বলা, কিন্তু না তখন কথার কথা উনি বলবেন, বলেন কিভাবে চেঞ্জ করবো, স্পেসিফিক সাজেশন দেন। বলেন আপনি সাজেশন দেন এইভাবে করেন, রিভলিউশন তৈরি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে। স্যার হরিপুরে এটা কি হলো আমার একটু বললেন না? হ্যাঁ, ইউসি হরিপুর তো ইন্টারেস্টিং একটা জায়গায়, যে কিন্তু আমার কমিশনেরই একজন মেম্বার এখন মন্ত্রী হয়েছে, খুনকার মুশারফ হোসেন, চেয়ারম্যান জিওলজি ডিপার্টমেন্ট, সে তো এখন স্টেট মন্ত্রী। তো বলেছে দেখেন আমি করছি, আমি আর খবর নিই না কি করছি। আমি তো পত্রিকায় বলে দিচ্ছি যে এখন আমাদের কমিশন মেম্বারই মন্ত্রী হয়েছে, কোনো দায়িত্ব আছে, সে যা করার করবে। তো কি করেছে এটা তো আমি খবর রাখি না। স্যার বর্তমানে গোলামে আজমের অবস্থা আচ্ছা, গোলামে আজম ওই তো আমরা গোলামে আজমে গোয়া জমা একটু গা ঢাকা দিয়ে আছে মনে হয়। সে কি বহির স্যার আজও বন্ধত্বকারী খন্দকার মুশতাক স্যার বহল তৈরি তার বাড়িতে আছেন। আমরা ঠিক না, সে মানে আমরা একদম তখন নিজের সতেরো বাড়িতে বছর বন্দি অবস্থা আছে, 3টা তালা দিয়ে 3 তলায় থাকে নাকি, নিচে গেটে তালা, আপনার হোটেল তারপরে আছে, কোল্যাপসিবল গেট আছে, পূর্বে তারপরে স্যার, জেলের অবস্থা, বাড়ি নিজের বাড়িতে জেলের বাড়ি অবস্থা। ইট করে নেওয়া দরকার স্যার। হ্যাঁ, আর কোথায় দেখি তো এককালে একটু বিয়ে শাড়ি দেখলে আমরা কেটে পড়তাম, কিন্তু এখন আর দেখি না, কোথাও দেখি না। এক সময় মানে বারে হঠাৎ তো একবার এসেছিল, এখন আর বদ্ধ কোথায় পাগলের মতো অবস্থা বুঝতে কিন্তু সেফটি জন্য এখন এখন বুঝতে হবে না। এই যে কিলার টিলার সবই ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো একবার তো আক্রমণ হয়েছিল ওখানে বছর 2 আগে। আচ্ছা, আমাদের এই আমলাতন্ত্রের মধ্যে যে যেটা ঢুকেছে, এই জিনিসটা কিভাবে কি করা যায়? এইটা হলো যে আমলাদের বিরুদ্ধে এত বলেও তো আমরা কিছুই করতে পারছি না, কারণ আমলাদের মধ্যে যে একটা নিজেদেরকে বাঁচানোর যে একটা টেন্ডেন্সি, একজন পুকুর চুরি করলেও তাকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে স্যার। আমরা আশ্চর্য হয়ে যাই আমাদের পলিটিশিয়ানদের মধ্যে এটা না, কারোর মধ্যে কারোর মধ্যে কিন্তু নেই, আমলাদের মধ্যে এই জিনিসটা। মহাবিশ্ব স্যার যদি বিংশ শতাব্দীতে স্যার আমরা একে অন্যকে তো মানে যদি কিছু দেখি গ্যাপ তো আমরা বাড়িটা দিই। ওরা বাড়ি যায় না এখন। এই জিনিসটা স্যার কোনোভাবেই কি ভাঙা যায় না। তাতে হচ্ছে কি একজন পুকুর চুরি করে স্যার পার পেয়ে যাচ্ছে, আমলারাই তাকে বাঁচিয়ে দিচ্ছে। আমলারা তো পলিটিশিয়ান ওসিএসডি সিস্টেম স্যার পরিবর্তন করা দরকার বাংলাদেশকে বাঁচাতে গেলে। এখানে কোনো উপায় নেই। ঠিকই। ওসিআর এসডিও সিস্টেম হচ্ছে একটু ওয়েল নইলে স্যার হিদায়তুল হক সাহেবের মতো লোক যে ৩৫ কোটি টাকা চুরি করে, সে এখন ত্রাণ কার্ডের চেয়ারম্যান হয়ে গেছে, চেয়ারম্যান এবং কমার্স সেক্রেটারি হচ্ছে স্যার, এটাই তো শুনুন কমার্স যে আমরা ত্রাণ কার্ড যে কমিটি হয়েছে সেটা সেক্রেটারি সাহেব তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, চিফ করা হয়েছে। সমন্বয় হ্যাঁ সমন্বয়কারী এবং ভোলা ডেপুটি ভোলার জন্য কমার্স এবং উনি মেসেজ পাঠাইছে আমাদের দেশে ফিরে আসেন দেখা হবে আমাদেরকে আমরা যেহেতু থ্রেড করে আমাদের হ্যাঁ আমরা তাকে বলেছে আমাদের থ্রেড করে কোনো লাভ নেই, যে রাস্তায় উলঙ্ঘন আছে তাকে লজ্জার ভয় দেখে লাভ কি। আমরা তাই বলেছি যে আমাদেরকে আপনি থ্রেড করে লাভ নেই, কিন্তু কথাটা হলো ওর তো স্যার এখানে পত্র-পত্রিকা তার যুদ্ধ হচ্ছে। প্রচুর ওই যে সব ডকুমেন্ট সব আপনাকে কিছু দিয়েছে আপনার এখানে আছে। এই বাঞ্চে দিয়েছেন। এখন যে এই বান্ডিলে দিয়েছেন। আমরা পেয়েছি স্যার কিছু। হ্যাঁ, ওখানে তো জাপানি জানার লোক আছে, ওদেরকে দিয়ে আমরা অনুবাদ আমরা অনুবাদ করা অনুবাদ করা দিছি আর মেন কথা আমরা রক সাহেব ছিলেন তখন বিরোধী দলের নেতা, ওনার কাছে
যে আপনার বিরোধী সব দল document এইটাই আছে। তো মানে কেন আনফরচুনেট ওই ফাইলে সব ডকুমেন্ট আছে স্যার দুঃখজনক হলে বাস্তবে আমি সেরকম একটা কথা বলি গৃহপালিত বিরোধী দলের নেতা। স্যার দুঃখজনক হলে বাস্তবে সত্যি কথা একটা আসলে বলি। তো সেটাই না না, এটা তো অবাক কাণ্ড। আমাকে একজন বিদেশি সাংবাদিক হাসতে হাসতে বলেছে, খুব অভিজ্ঞ লোক, এটা তো তোমাদের অবাক কাণ্ড। সরকার বিতাড়িত কথা করার সাথে সাথে বিরোধী দলের নেতা আন্ডারগ্রাউন্ড চলে গেল, ব্যাপার কেন? স্বাভাবিকভাবে সে সামনে আসবে, সে কৃতিত্ব নেবে, সে তো চলে গেছে। এখন কোথায় রাফ সাহেব কোথায়? বোধহয় আমেরিকা নাকি কি সেমিনার করতে last যখন শুনলাম। এখন কোথায় আবার লেখাপড়া করতেছে লেখাপড়ার দিকে এখন স্যার একটা মানে দুঃখজনক হলে বাস্তবে সত্যি কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা এখন মানে আপনার শেষ বয়স থেকে এসছেন, যদিও আপনি 25 বছর যে আপনি ইয়াং আর কি, যে আপনার 25 বছর শুরু আর কি বয়স, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে কিন্তু এখন আপনার শেষ বয়স আমাদের দেশে আর কি। আমাদের দেশে 25 থেকে 35 এখন টাইম আসছে। এবং বঙ্গবন্ধুর সাথে জড়িত তো আপনার সরাসরি আপনার বাল্যকাল থেকে বঙ্গবন্ধুর সাথে কাজ করার সুযোগ পেয়েছেন, এটা আমরা তো পাইনি এবং পাবো না। তো বঙ্গবন্ধু সম্পর্কে আপনার যেটুকু সরাসরি জানেন আমরা জানি না, সম্ভব জাতি জানে না, জাতিকে আপনার স্যার কেটে লাগে। আমি কিছু লিখেও ফেলতে চাই, আমার কিছু 250-300 পাতা লেখা আছে, এই আগামী 6 মাসে আমি লেখা রাজাকাররা বই লিখছে স্যার, আপনারা যদি না লেখেন না তখন বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলার সাথে কেউ থাকবে পতন না। পর্যন্ত আমাদের একটাই কাজ ছিল, তখন সব কাজ বাদ দিয়ে ওইটাই স্যার, এখন করেছি। স্যার এখন এইগুলো কাজ করার সময় নেই। একটা বঙ্গবন্ধু হাতে ধোয়া তুলে দেন, আমরা বিদেশ থেকে যা পারি করবো, টাকা পয়সা দেব, লোক দিয়ে জনগণ হোক। বঙ্গবন্ধু হত্যার বিচার হতেই হবে। স্যার, আমরা স্যার আমি এক বঙ্গবন্ধু কথা হত্যার বিচার হলেই বাংলাদেশটা ক্লিয়ার, পথটা ক্লিয়ার হয়ে যাবে, বাংলাদেশের পথটা ক্লিয়ার হয়ে যাবে। আমি জনগণের সামনে ঘোষণা করলাম স্যার এখন ব্যাপার হলো স্যার যে আমাদের কিছু জানানো লাগবে, এই জন্য আপনারা বই লিখবেন, আমরা সব পড়বো। আমরা যদি ইনফরমেটিভ বই না পাই, আমরা কিন্তু সব ভুল ধারণা পাচ্ছি। হামিদুল হক কালকে স্যার বলছিলাম এই কথা আপনাকে, হামিদুল হক চৌধুরীর মতো লোক বাজে আজে বাজে বই লেখে এবং সেগুলো বাজারে বিক্রি হয়, এদেশে বিক্রি হয় স্যার সেই বই। এই বইটা কিভাবে বাংলাদেশে কেন ব্যান হয়? সেটা সেই এখন স্বৈরতন্ত্র এসব সরকার, বই ব্যান হয় না, কিন্তু বর্তমান সরকার আশ্চর্য হয়ে যায়। কাদের সিদ্দিকী জেলে থাকে। বর্তমান সরকার আমি এখন বোধহয় এইদিকে মন্ত্রণ দেয়নি আর কি। কন্ট্রাডিকশন সবার মধ্যে আছে। এখন বিরোধী দলরা কি করছে? আওয়ামী লীগ কি করছে? কথা হলো যে আমি যেটা ফিল করি যে আসলে এই ধরনের বই কেউ দেখেও না, মানে যারা দেখে ঘৃণা করে, মানে এইগুলো কিনে হয়েছে করলে বই আরো একটা প্রমিনেন্স পাবে, আরো মানুষ কিনবে যে কি আছে এর মধ্যে, বিদেশে কিনবে এগুলো কি আছে। দেখুন ইট ইজ বিন ইগনোরড এন্ড ফরগটন, আর যে পড়েছে এটাকে ঘৃণা করে, মানে এত তবে বাজে। এই ধরনের বইগুলি পড়লে রাজাকারদের চরিত্র আরো বোঝা যায়, এটা একটা তার কত বড় মিথ্যে না, থাকে, আর কত এটা বড় হলো মিথ্যে। যে মাঝখানে হামিদুল হক একটা সালাম টালাম দিলে আমি সালামের জবাব দিতাম, এখন সেটাও দিন আর কি বই দেখার পরে, যে এতটুকু তার প্রাপ্য না। কিনা বয়স হয়েছে 90 বছর বয়স, হয়তো সালাম দিলে আমরা সালামটা দিতাম, এখন সে আসেনও না, উনি জানে যে আসলে হয়তো অপমানিত হবে। যত সুপ্রিম কোর্টে এমনিও আগে মাঝে মধ্যে আসতো, এখন আসে না। স্যার আরেকটা জিনিস আমার জানার ছিল আর কি, যে ক্ষমতায় গেলে তো করা যাবেই। আমি মনে করি সত্যিকার দেশপ্রেমিক দিয়ে সে ক্ষমতায় না গিয়েও কাজ করতে পারে দেশের জন্য। অবশ্যই এটা আসল কথা। আমার ইয়েটা যেটা যে আওয়ামী লীগের একটা আমার কী বলে একটা সমাজ সংস্কারমূলক একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেহেতু এখন একটা গণতান্ত্রিক পথে এসে গেছে দেশটা, ঠিক না? যেন গ্রামাঞ্চলে স্কুল করা, শিক্ষার উপরে আমাদের হ্যাঁ তরুণদেরকে শিক্ষিত করে তোলা, তাহলে হয় কি যারা এখনো বঙ্গবন্ধু সাপোর্টার না, আওয়ামী লীগ সাপোর্টার, এরাও আসবে। আওয়ামী লীগ থেকে আপনারা এই জিনিসটা এনজিওরা আছে, এটা তো একটা নতুন জিনিস। নতুন জিনিস। মানুষ বলে যে ওইদেরকে পায়, মানে আমি যেটা এবার লক্ষ্য করেছি ত্রাণ কাজের জন্য, তো এটা স্বীকার করতে হয় যে আমরা যে ওখানে এনজিও পেয়েছি। আমার 70-এর অভিজ্ঞতা আছে, নভেম্বরে যখন ঘূর্ণিঝড় হয়েছিল, যে আমরা আওয়ামী লীগের দুটো লঞ্চ নিয়ে প্রথম গেছি আর কি, ওই গলাচিপা, খেপুপাড়া, ওই পটুয়াখালীর দ্বীপ অঞ্চলে। বঙ্গবন্ধু একদিকে গেছে, আমরা নারায়ণগঞ্জের লোকজনকে নিয়ে, সিটির কর্মীদেরকে নিয়ে চলে গেছি। কোদাল নিয়ে আমরা অনেকগুলো কবর দিয়েছি। এবার কিন্তু আমাদের যেতে যেতে এনজিওরা মাঠে আগে নেমেছে। তো আমাকে স্ট্রাইক করেছে যে এই জিনিসটা তো 70-এ ছিল না। এনজিওতে সবচেয়ে বেশি কর্মদক্ষতা আমাদের ছিল, এখন কিন্তু আরো একটা জিনিস তৈরি হয়েছে যেটা তাদের টাকা পয়সা বেশি। ফ্যাক্ট, এনজিওরা বেশি টাকা পয়সা পায়, বেশি এখন পেইড কর্মী তাদের আছে, হোল টাইম পেইড কর্মী আছে। আমাদের তো পেইড হোল টাইম কর্মী, আমাদের রাজনীতি হোল টাইম হলেও পেইড ওই অর্থে না আমাদের। স্যার একটা আমাদের রাজনীতিবিদদের কিন্তু খেয়াল রাখা উচিত, এনজিওগিরি করছে না, তারা আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করছে, এবং যেটা এবার সমস্ত এনজিওরা বিএনপিকে সমর্থন করেছে অনেকটা দিস ইজ এ ফ্যাক্টর। এটা অনেকে এটা মিস করেছে। এবং এই জিনিসটাকে যদি আমরা এখন থেকে লক্ষ্য না করি, তাহলে এই এনজিওদের জন্য আমাদের টোটাল আমরা যাই করতে চাই না কেন, এনজিওরা সেটাকে ফেল করে দেবে।
এই ইলেকশন একটা শিক্ষা দিয়েছে যে আমরা স্বাধীনতা যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছি এর জন্য সবাই আমাদেরকে চিরদিন ভোট দিতে থাকবে না। নট সামথিং ইউ ক্যান ইনসিস্ট যে আমরা স্বাধীনতা এনে দিয়েছিল তারপর আমাদের ওই পার্টি আমাদেরকে দিতে হবে, এটা চলে না। এখন এটা নেওয়ার জন্য যা যা করতে হয় আমাদেরকে করতে হবে। এই বন্যা পার্মানেন্টলি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা জাতীয়গতভাবে কোনো চেষ্টা করা হচ্ছে? এগুলো তো আমরা 20টা বছর হারিয়েছি, এইগুলো তো নিয়ে চিন্তা ভাবনা করা, স্টাডি করা, গবেষণা করা। আমাদের লাস্ট ইন্ডিয়ার সঙ্গে চুক্তি কী ছিল 1975 এপ্রিল, যে 12টা পয়েন্টে জয়েন্ট ইন্সপেকশন টিম বসবে। আমাদের বাঙালি বিশেষজ্ঞরা ইন্ডিয়ার মানে মাটিতে বসবে, জরিপ করবে, মাপ করবে, নেপালে বসবে, মাপ করবে, কিভাবে ওয়াটার ফ্লো ডাইভার্ট হচ্ছে 12টা পয়েন্টে করে তারপরে দেখবে যে কোথায় কতটুকু ক্ষতি হচ্ছে। যখন আমরা বলেছিলাম যে যদি আমাদের খাদ্য উৎপাদন কমে যায় এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এটা মানুষের বাঁচার ব্যাপার। তারপরে ইউজগুলোকে র্যাঙ্ক করা, তারপরে আমরা বললাম যে একটা টোটাল প্রোগ্রাম করতে হবে কীভাবে আরও পানি বাড়াতে হবে, পরিমাণ কীভাবে বাড়ানো যাবে, তারপরে কীভাবে বন্টন করা যাবে। কিন্তু 75-এর পরে তো এই কাজগুলো হাতি দেওয়া হয়, কারণ এরকম একটা অবস্থার সম্পর্কের অবনতি ঘটল যে তারা চলে গেলো জাতিসংঘে ইন্ডিয়ার বিরুদ্ধে মানে সেটা প্রস্তাব পাস করে। জাতিসংঘ বলতো যে আলাপ আলোচনা, মানে এইসব করার ফলে কিছু হলো না, বললো যে আলাপ আলোচনা, কিন্তু আলাপ আলোচনা তো ঠিক মতো হয়নি। আর আলাপ আলোচনা বাদে আমাদের তো একটা কাজ করার কথা যে আমরা একটা জিনিস খাড়া করবো, আমাদের একটা পরিকল্পনা। এখন গণতন্ত্র যদি একটু মানে আমরা এস্টাবলিশড হয় তখন এখানে বিরোধী দলেরও যথেষ্ট ভূমিকা আছে। কনস্ট্রাকটিভ উদ্যোগ নিলে গভর্নমেন্টকে করতে হবে, না করলে গভর্নমেন্টকে জবাবদিহি করতে হবে, গভর্নমেন্ট মানুষের কাছে হেও হবে যদি না করে। আসলে বিশেষ করে এবং সরকার কিন্তু একটা দিন আসলে স্পষ্ট বলতেছে না, আমার মনে হয় যেটা বাংলাদেশে আসলে কিন্তু এই যে বন্যার কোনো সমস্যা নেই বলে আমার মনে হয়। এটাই তো ওয়াটার ম্যানেজমেন্ট, দ্যাটস এক্স্যাক্টলি দ্য পয়েন্ট। ওয়াটার ম্যানেজমেন্ট আপনি ড্যামের মাধ্যমে সুইচ গেট করে দেন, আপনি অটোমেটিক আমরা প্রয়োজন বাইরে কন্ট্রোল করতে পারি। কিন্তু প্রয়োজন মতো বাদ দেওয়া। আমাদের একজন বিশেষজ্ঞ ডক্টর মোখলেসুর রহমান, উনি ওই বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের চেয়ার, অত্যন্ত মানে আন্তর্জাতিকভাবে মানে স্বীকৃত মানুষ। উনি একটা 10-20-25 জন বিশেষজ্ঞকে নিয়ে ফ্লাড প্রোটেকশনের উপর একটা কাগজ লিখেন যে এরশাদ সরকার যে খালি যে বড় বড় ইম্ব্যাঙ্কমেন্ট করতে চায়, কন্ট্রাক্টরদেরকে পয়সা দিতে চায়, মানে ওই ভাষাও না, খুব মার্মিত ভাষায় লিখেছেন যে বড় বড় ইম্ব্যাঙ্কমেন্ট করেই এটা সমস্যার সমাধান হবে না, এটা একটা টোটাল স্টাডি করতে হবে, লিঙ্কেজ এফেক্ট, কোথায় পানি বন্ধ করলে ক্ষতি কোথায় যে পড়ে, মানে ওয়াটার লগিং কোথায় হবে, মৎস্য চাষ কোথায় নষ্ট হবে, মানে এনভায়রনমেন্টালি। উনি মানে 20-25টা মানে স্টাডি আইডেন্টিফাই করেন। এটা দেখার সাথে সাথে এরশাদ একদম বিনা নোটিসে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করলো। উনি আমার কাছে আসলেন মামলা করতে, আমি বললাম হ্যাঁ আমি ডেফিনেটলি মামলা করে আপনার চাকরি আমরা উদ্ধার করবো। পরের দিন জাতিসংঘ ওনাকে জব দিয়ে নিয়ে গেল, বিরাট মাইনে টাইনে দিয়ে। এখন উনি ফিরে এসছেন, আপনি চাকরি পেয়ে যাবেন। আপনারা এটা দেখেন যে অন্তত এই সমস্যাটা দূর করা যায়। ওয়াটার বাংলাদেশের মধ্যে জল তো পৃথিবীতে কোথাও নেই, এই পানিটা আমরা ব্যবহার করতে পারি। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ওরা একটা করেছেন সেন্ট্রাল কিছু কাজটা হচ্ছে, তবে ওই কিছু সরকার গণতন্ত্র যদি একটু স্টেবিলাইজ করে তখন এর মধ্যে সব করা সম্ভব। তো সেই জিনিসটাই ছিল। আমাদের তো 15-16 বছর গেছে, একটা অস্থিতিশীল মার কাট ইউজ না করলে এগুলো কিছুই কখনোই হবে না, কারণ বিশ্ববিদ্যালয়ে আপনার রিসার্চ থেকে যে আউটপুটটা আসবে সেটাই রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবে। আর 60-এর দশকে তো বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট অবদান। এবার আচ্ছা আপনাদের কাজের দিন কালকে আমি তো সারা রাত আপনার সঙ্গে এভাবে বসতে পারি, কিন্তু আপনাদের কাজে অনেক ধন্যবাদ। আমরা